আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চীনের সিনোফার্মের টিকা দেশে উৎপাদন করবে ইনসেপ্টা, 3 মাসের মধ্যে প্রক্রিয়া শুরু। করোনায় দেশে আরও 174 জনের মৃত্যু। গণটিকা কর্মসূচিতে 6 দিনে 56 লাখ মানুষ ভ্যাকসিন পেল। এবং অবিলম্বে পাবজি, ফ্রি ফায়ার সহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের নির্দেশ। টিকটক লাইকি কেন বন্ধ হবে না, হাইকোর্টের রুল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চীনের সিনোফার্মের টিকা দেশে উৎপাদন করবে ইনসেপ্টা ফার্মা। আগামী 3 মাসের মধ্যে শুরু হবে এই প্রক্রিয়া। মাসে 4 কোটি টিকা উৎপাদন করতে পারবে তারা। এজন্য সমঝোতা চুক্তি সই হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, 26 কোটি টিকা সংগ্রহের লক্ষ্যে কাজ করছে সরকার। চলতি মাসেই দেশে আসবে সিনোফার্মের আরও 50 লাখ টিকা। রিপোর্ট মাহবুব কবির চপলের। এখন পর্যন্ত যে দেশ যত বেশি টিকা দিয়েছে সে দেশে করোনার সংক্রমণ তত কম, কিন্তু টিকা দেওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত মাত্র 9% মানুষকে টিকা দেওয়া হয়েছে। এই হার বাড়াতে ব্যাপক হারে টিকা দেওয়া শুরু হলেও সরবরাহ না থাকায় তা বন্ধ করতে হয়েছে। টিকার পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে দেশেই উৎপাদন শুরু হচ্ছে। এ বিষয়ে চীনের সিনোফার্মের সাথে সমঝোতা চুক্তি করেছে ইনসেপ্টা ফার্মা। এই ভ্যাকসিন সিনোফার্ম বাল্কে দিবে এবং ইনসেপ্টার যে প্রোডাকশন ফ্যাসিলিটি আছে, যে শিল্প আছে, সেখানে ফিল ফিনিশ করবে। এই চুক্তি হয়েছে। যদি 10 ডোজের প্রতি ভাইল হয় তাহলে তারা প্রায় 4 কোটি ডোজ পার মান্থ বানাতে পারবে। মাস 3 মধ্যে করতে পারবেন, কেন ওনারও প্রস্তুতি, তাদেরও ইনসেপ্টার প্রস্তুতি আছে। বাইরে থেকে আনার থেকে অবশ্যই এটা কম দাম পড়বে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে 3 কোটি 10 লাখ ডোজ টিকা এসেছে। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে 2 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে, কিন্তু সরকারের লক্ষ্য 26 কোটি ডোজ টিকা আনা। সেজন্য বিভিন্ন উৎসে যোগাযোগ অব্যাহত রয়েছে। সিনোফার্মের সাথেও আপনারা জানেন চুক্তি হয়েছে 6 কোটি, এবং এ মাসে আরও 50 লক্ষ আরও পৌঁছাবে, এবং হাতে আমাদের 1 কোটি ভ্যাকসিন আছে। রাশিয়ার সাথে চুক্তি হয়েছে, আমরা অপেক্ষায় আছি রাশিয়া কবে থেকে দিবে। এই তথ্যটা আমাদেরকে এখনো জানায় নেই, আমরা জানালে আপনাদেরকে জানাতে। সরবরাহ বাড়লে আবারও গণটিকা দেয়া শুরু হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় 24 ঘন্টায় আরও 174 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 24,349 জনে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 70 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ 37 জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে 19 এবং রাজশাহী বিভাগে 17 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 33,015টি নমুনা পরীক্ষায় 6,959 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 21.08%। এর মধ্যে শুধু ঢাকাতেই শনাক্ত হয়েছে 4,170 জন। মৃতদের মধ্যে 50 ঊর্ধ্ব 137 জন। গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় মৃত্যু কমেছে 12% বেশি, আর শনাক্ত কমেছে 27%। গণটিকা কর্মসূচিতে লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 32 লাখ মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও 6 দিনে ভ্যাকসিন নিয়েছেন 56 লাখ মানুষ। সুষ্ঠু পরিকল্পনার অভাবে গণটিকা কার্যক্রম বিশৃঙ্খল হয়েছে বলছেন বিশ্লেষকরা। তবে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশানুরূপ সহায়তা পেলে কর্মসূচি আরও ভালো হতে পারত বলে মনে করে স্বাস্থ্য দপ্তর। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সারা দেশে 7 থেকে 12 আগস্ট পর্যন্ত করোনার গণটিকা কর্মসূচি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলে টিকা নেন 56 লাখ মানুষ। এই 6 দিনে প্রথমে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে 32 লাখ করা হয়। টিকা কর্মসূচির দিনক্ষণেও কয়েকবার আনা হয় পরিবর্তন। এগুলো ব্যবস্থাপনার দুর্বলতা, যেটা আমরা সবখানে দেখি, এখানেও তাই দেখছি। পরিকল্পনা আদৌ করা হয় না,
একজনের মাথায় একটা আসলো, সেই ঘোষণাটাকে দিয়ে তারপরে দেখে যে ঘোষণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। গণটিকা চলাকালে সব কেন্দ্রে ছিল আগ্রহী মানুষের ভিড়। টিকা না পেয়ে অনেকেই ফিরে গেছেন হতাশ হয়ে। কোথাও কোথাও আমরা দেখেছি অতিরিক্ত মানুষের সমাবেশ হয়েছে, ভিড় হয়েছে, কোথাও কোথাও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। জনপ্রতিনিধিরা এই টিকা কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে তারা আগামী দিনগুলোতে আর একটু ভালো করে হোমওয়ার্ক করে পরিকল্পনাটিতে অংশগ্রহণ করবেন। তাহলে ছোটখাটো যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলো আগামী দিনগুলোতে কমে আসবে। আগামীতে সপ্তাহে 1.5 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেক্ষেত্রে কর্মীদের আরও প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমি ধরুন বাড়িতে একটা দাওয়াতের আয়োজন করছি, কিন্তু আমি জানি না কতজন অতিথি আসবে, তো আমি খাওয়ার আয়োজন করছি 15 জন, অতিথি আসলো 30 জন, তাহলে কি ঘটনাটা ঘটবে বলেন? আমরা যত দ্রুত পারি পুরো তালিকা ভুক্তি করে ফেলি, তাহলে আমাদের একদম সুনির্দিষ্ট জানবো আমি কে কে আসবে এবং তাদেরকে আমি আসতে বলবো, তাহলে বেশিও আসবে না, কমও আসবে না। আমরা এক সপ্তাহে কিন্তু 1 কোটির বেশি মানুষকে, প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষকে আমরা টিকা দেবার আমাদের সক্ষমতা আছে। দ্বিতীয় ডোজের টিকাটি নিশ্চিত করেই প্রথম ডোজের টিকা দিচ্ছি। কাজেই নিরবিচ্ছিন্ন সরবরাহ, আমাদের ভান্ডারে পর্যাপ্ত মজুদ, এই দুটো বিষয় যদি ঠিক থাকে আগামী দিনগুলো তো একই রকমের কর্মসূচি আপনারা দেখতে পাবেন। গণটিকা সহ এ পর্যন্ত দেশে প্রায় 1,55,00,000 ব্যক্তি প্রথম ডোজ এবং 54 লাখেরও বেশি মানুষ দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশের 12টি সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হচ্ছে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ। করোনার ভ্যাকসিন নিতে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে এখনও উপচে পড়া ভিড়। কেন্দ্রে দেরিতে ভ্যাকসিন পৌঁছানো আর অব্যবস্থাপনার ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন নজিবুর রহমান। দীর্ঘ সময় অপেক্ষার পর টিকা কেন্দ্রের গেট খুলে দেয়ায় কার আগে কে যাবেন এ নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কাচের গ্লাস ভেঙে কয়েকজন আহত হন। এটি রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের চিত্র। নির্ধারিত সময় সকাল 9টায় ভ্যাকসিন দেয়া শুরু হওয়ার কথা থাকলেও সিটি কর্পোরেশন থেকে কেন্দ্রে ঠিক সময়ে টিকা না আসায় তৈরি হয় জটিলতা। ভোগান্তি বাড়ে টিকা প্রত্যাশীদের। রোদ আর প্রচণ্ড গরমে একসময় ক্ষুব্ধ হয়ে ওঠেন টিকা প্রত্যাশী এসব মানুষ। আমরা 11 তারিখ এসে ফেরত গেছি, বলছে 12 তারিখ, 12 তারিখ আসলে বলছে 16 তারিখ। আজকে এখনো নিশ্চিত না দিতে পারবে কিনা। আমাদেরকে যদি আগে থেকে টিভিতে কিংবা স্ক্রলিংয়েও দেওয়া থাকতো যে আজকে কনফার্ম দিবে, এটা আমাদের জন্য ভালো হতো। বাট আমরা যদি আজকে ঘুরে যাই, এটা আমাদের জন্য অনেক বেশি প্রবলেম হবে। অনেকে ভোর 4টা থেকে দাঁড়িয়ে আছে, এরা এখন পর্যন্ত নাকি টিকা এসে পৌঁছায় নাই। বৃহস্পতিবার থেকে মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা থাকলেও কেউ কেউ SMS পেয়েছেন একদিন আগে, কিন্তু সেদিন টিকা দেয়া হয়নি। তাতেও জটিলতায় পড়েন অনেকে। 12 তারিখ আসলাম, 12 তারিখে সেম ঘটনা, টিকা আসে না, SMS আসলে কি আমরা টিকা আমরা দিতে পারবো না। আজকে আবার বলতেছে যে আপনাদের টিকা, যে যাদের SMS আসছে শুধু তারাই টিকা পাবেন। আমাদের প্রত্যেকদিন ভ্যাকসিন সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা হয় ঢাকা শহরে। তো ওইখান থেকে ভ্যাকসিন নিয়ে আসার সময় রাস্তায় জ্যাম ছিল বলে দেরি হয়ে গেছে। লোকজন ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছেন, ওনারা চান ভ্যাকসিন নেওয়ার জন্য, একটু তাড়াহুড়ার জন্য সমস্যাটা হচ্ছে। টিকা সরবরাহ বাড়লে এমন পরিস্থিতি দ্রুত নিরসন হবে বলে জানান কেন্দ্রের চিকিৎসক ও কর্মকর্তারা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 3 দিনের সরকারি ছুটি শেষে প্রথম কর্মদিবসেই তীব্র যানজটে নাকাল নগরবাসী। প্রচণ্ড গরমের মধ্যে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষকে। এদিকে গণপরিবহন, বিপণী বিতান, ব্যবসা প্রতিষ্ঠান কোথাও মানা হচ্ছে না সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। একদিকে করোনা মহামারীর ঊর্ধ্বগতি, অন্যদিকে জীবিকার তাগিদে মানুষের কর্মক্ষেত্রে যাওয়ার তাগিদ আবারও বদলে দিয়েছে রাজধানীর চিত্র। টানা 3 দিনের সরকারি ছুটি শেষে সোমবার রাজধানীর প্রধান সড়কে ছিল তীব্র যানজট। গন্তব্যে পৌঁছতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। যেখানে আসলে 40 মিনিট সময় লাগলো, এখানে আসলে 1.5 ঘন্টাতে অফিসে পৌঁছাতে পারছি না। আসলে আগের তুলনায় এখন জ্যামজট অনেক বেড়ে গেছে। 40 মিনিটের রাস্তা এখন 2 ঘন্টা লেগে যাচ্ছে যাওয়ার জন্য। হসপিটালে খাবার নিয়ে যাবো, সেটা পাচ্ছি না জ্যামের কারণে। রাস্তাঘাটে প্রচুর জ্যাম। এই অবস্থায় সাধারণ পাবলিক কেমনে চলবো আর সাধারণ আমরা কেমনে চলবো? আমি এই জায়গায় 10 নম্বর থেকে উঠছি, আপনার 1 ঘন্টার পরে হয়ে গেছে, জামে আটকে রয়েছে। আমি যাব শাহবাগ। এদিকে ফুটপাত থেকে শুরু করে সব জায়গাতেই ছিল মানুষের অতিরিক্ত ভিড়।
কেনা বেচা চললেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহা রয়েছে অধিকাংশ মানুষের মধ্যে। মাস্ক পরতে গরমের জন্য অনেক সমস্যা, নিঃশ্বাস নিতে পারি না। স্বাস্থ্যবিধি মানছি বলতে মাস্ক আছে, মাস্ক লাগাই না, পান খাইতে দিতে এই কারণে মাস্ক লাগাই না। মাস্ক পরলে নিজের নিঃশ্বাস, নিজের গ্রান্ডা আবার নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই নিঃশ্বাসটা আমরা নিতে পারি না, ঠিক আছে। তবে যদি খোলামেলা থাকে জিনিসটা ভালো লাগে। তবে অহেতুক বাইরে বের হওয়ার কারণে সড়কে যানজট যেমন বাড়ছে, তেমনি করোনা সংক্রমণেরও ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে নগরবাসীকে আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। যারা বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিল সেসব কুশীলবদের মুখোশ দ্রুত জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, জাতির পিতার খুনি ও এর ক্ষেত্র তৈরির সাথে জড়িতরাও সমানভাবে দোষী। যেদিন জনগণের উন্নত জীবন নিশ্চিত হবে সেদিনই বঙ্গবন্ধুকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকেই বঙ্গবন্ধু গঠিত সরকারকে ব্যর্থ প্রমাণে ক্ষেত্র তৈরিতে তৎপর ছিল ষড়যন্ত্রকারীরা। জনগণ থেকে স্বাধীনতার নায়ককে বিচ্ছিন্ন করতে না পেরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় বলেও মন্তব্য করেন তিনি। যারা ক্ষেত্র প্রস্তুত করেছে সবাই কিন্তু সমানভাবে দোষী। আগে হত্যার বিচার করাটা খুবই জরুরি ছিল, সেটা করেছি এবং ধীরে ধীরে একদিন কারা জড়িত ছিল সেটাও বের হবে এবং সেদিনও খুব বেশি দূরে না। মানুষের ভাগ্য পরিবর্তন করা, সেটা যখন করতে পারবো আমি মনে করব এই হত্যার প্রকৃত প্রতিশোধ সেই দিনই নিতে পারবো। জীবনের মায়া ত্যাগ করে জনগণের জন্য পিতার পথে হাঁটতে নিজের দৃঢ়তার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। রক্ত দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা, আমিও সেই রক্ত দিতেই বাংলাদেশে পা রেখেছি। কাজে আমিও জানি আমার জীবনের কোনো মায়া নেই। 15ই আগস্টের এটাই আমাদের প্রতিজ্ঞা হবে যে ওই রক্ত কখনো বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে আমরা দেব না। রাজনীতির আড়ালে যারা সম্পদ গড়তে এসেছেন দলের দুঃসময়ে তাদের খুঁজে পাওয়া যায় না বলেও মন্তব্য করেন দলীয় সভাপতি। যারা রাজনীতির মধ্য দিয়ে ধন সম্পদ কামাই করে অর্থের লোলুপতা নিয়েই বাঁচে, তারা দুঃসময়ে দাঁড়াতে পায় না, তারা আত্মসমর্পণ করে। আর যারা এর ঊর্ধ্বে উঠতে পারে তারা যে কোনো বাধা আসুক তা অতিক্রম করতে পারে। এ সময় অদৃশ্য শত্রু করোনা মোকাবেলায় সবাইকে আরো সাবধান হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। জীবন একটা আতঙ্ক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কার জন্য, কিসের জন্য? বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একজন ছাত্রদল নেতার জামিন না হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্লজ্জভাবে সরকারের সমালোচনা করেছেন উল্লেখ করে লিখিত বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, কারো জামিন একটি আইনি প্রক্রিয়া এবং তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ বিষয়ে সরকারকে দোষারোপ করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে তিনি আরও বলেন, কখনোই বিএনপিকে শূন্য করতে চায়নি সরকার, বরং দলটি নীতি বিবর্জিত হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতিকে বৈধতা দিয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, অতীত কর্মকাণ্ডের ফল হিসেবে বিএনপি আজ নিশ্চিহ্ন প্রায়। ই অরেঞ্জের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তির মেয়াদ শেষ হলেও গ্রাহকরা যেন পণ্য বুঝে পান সেজন্য চেষ্টা করছেন সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। কোটি টাকার অর্ডার নিয়ে গ্রাহককে পণ্য না দেওয়ার অভিযোগে সন্ধ্যায় কয়েকশো গ্রাহক মাশরাফি বিন মুর্তজার বাসা ঘেরাও করে। যদিও প্রতিষ্ঠানটির সাথে মাশরাফির 6 মাসের চুক্তির মেয়াদ শেষ হয়েছে জুলাই মাসে। ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করছেন ম্যাশ। তারা জানিয়েছে, মালিকানা বদলের কারণে সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারেনি ই অরেঞ্জ। মানুষরা আমার সাথে ই অরেঞ্জের যে কন্ট্রাক্ট ছিল 6 মাসের, জুলাইয়ের 1 তারিখে সেটা শেষ হয়েছে। অনেকের সাথে কথা বলেছি, ওনারা বলছে যে 3-4 বার ডেট দিয়ে পণ্য ওনারা দেয়নি। তো তখন আমি আসলে দুপুরেই পদক্ষেপ নিয়েছি। আমি যেহেতু আমার কন্ট্রাক্ট শেষ, আইনগত জায়গায় আমার খুব বেশি কিছু করার নাই। ওনাদেরকে আমি বলেছি, আপনাদের যে কজনের আসতে হয় আপনারা আসেন, আমি কথা বলছি। আমার যদি করণীয় থাকে কিছু, যে কোনো জায়গায় কমপ্লেন করা লাগে অবশ্যই আমি করব।
অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর গেম 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। টিকটক, উইগো লাইভ ও লাইকির মতো অ্যাপ কেন বন্ধ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। বিস্তারিত জানাচ্ছেন ওমা চিশতি। অনলাইন গেম ও ভিডিও স্ট্রিমিং বিভিন্ন অ্যাপ শিশু কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে মারাত্মক অনলাইন আসক্তি তৈরি করছে। এর ফলে নষ্ট হচ্ছে সুষ্ঠু মানসিক বিকাশ, গড়ে উঠছে সহিংস মানসিকতা। সম্প্রতি টিকটক, লাইকির মতো অ্যাপসের প্রভাবে কিশোর গ্যাং তৈরি, অর্থ ও মানব পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে এসব গেম ও অ্যাপসের মাধ্যমে প্রতিবছর প্রায় 100 কোটি টাকা পাচার হচ্ছে। এসব ক্ষতিকর দিক তুলে ধরে গেম ও অ্যাপগুলো বন্ধে গত 24 জুন রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। এই বিষয়টি আদালত খুবই কনসার্ন এই বিষয়ে, এবং আদালত বলেছেন যে বিটিআরসি যেহেতু এখানে রেগুলেটরি অথরিটি, তো আইনগতভাবে তাদের একটি সুনির্দিষ্ট এবং স্পষ্ট বাধ্যবাধকতা আছে যে একটা এই সাইবার জগৎটাকে, আমাদের দেশের যারা সাইবার ইউজার, এদের জন্য একটি নিরাপদ এবং সুন্দর সাইবার জগৎ উপহার দেওয়া তাদের একটি আইনগত দায়িত্ব। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি সহ এসব ক্ষতিকর অনলাইন গেম আপাতত 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দেয় উচ্চ আদালত। একটা রুল ইস্যু হয়েছে 4টি পয়েন্টে। প্রথম পয়েন্টগুলো হলো টিকটক, বিগো লাইভ, পাবজি, ফায়ার ফ্রাইস, এ ধরনের সিমিলার অ্যাপসগুলা কেন বন্ধ করা হবে না, এবং সরকার কর্তৃপক্ষ, বিটিআরসি এবং আদার যারা কর্তৃপক্ষ, কনসার্ন অথরিটি, তারা কেন ইনঅ্যাকশন এতদিন বন্ধ করেনি। এবং তৃতীয় হলো যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনকোয়ারি কমিটি করা, সবসময় মনিটর করা কোন ধরনের অ্যাপস কীভাবে মিসইউজ হচ্ছে। চতুর্থ যে পয়েন্টটা হয়েছে সেটা হলো গিয়ে অ্যাপসগুলোতে বিভিন্ন ধরনের মনিটরি ট্রানজ্যাকশন হয়, বিকাশ, নগদ, এ ধরনের বিভিন্ন ইয়ার মাধ্যমে। এই মনিটরি ট্রানজ্যাকশনগুলো কেন মনিটর করা হবে না, এবং সাথে এই ট্রানজ্যাকশনের কারণে যে ভ্যাট ট্যাক্স সরকারের প্রাপ্য সেটা কেন রিয়েলাইজ করা হবে না, এবং তার সাথে এই ধরনের যে অ্যাপসগুলো আছে এগুলো 3 মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে। শিক্ষা, স্বরাষ্ট্র, আইন ও স্বাস্থ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান, আইজিপি সহ বিবাদীদের 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি নেপালে অনলাইন গেম পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এই গেম খেলার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 10 বছর ধরে 2 শতাধিক নারীকে ভালো চাকরি সহ বিভিন্ন প্রলোভনে বিক্রি করা এমন চক্রের মূল হোতা কালু সহ 3 জনকে আটক করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি আরও জানান, সংঘবদ্ধ এই চক্রে 20 থেকে 25 জন সদস্য রয়েছে। নারীদের বিভিন্ন লোভের ফাঁদে ভারতে বিক্রি করে দেয় এই চক্রের কাজ। রিপোর্ট করছেন শারমিন রিহা। মা মেয়েকে ভারতে পাচারকারী চক্রের মূল হোতা কাল্লু ও নাগিন সোহাগ সহ 3 জনকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব। কাল্লু ও নাগিন সোহাগ সম্পর্কে মামাভাগ্নি। দীর্ঘদিন ধরে তারা নারী পাচার করে আসছিল। গত 15 জানুয়ারি সাতক্ষীরা এলাকায় বিউটি পার্লারে চাকরির লোভ দেখানোর পর এক কিশোরী বাসা থেকে পালিয়ে যায় ওই চক্রের কাছে। কিন্তু সেখানে চাকরি না দিয়ে সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিয়ে কিশোরীকে বিল্লাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন কাল্লু ও সোহাগ। সেখান থেকে মানব পাচারকারী চক্রের সদস্য বিল্লাল এই কিশোরী সহ আরও 3টি মেয়েকে পাচার করে দেন ভারতের নিষিদ্ধ পল্লীতে। কারওয়ান বাজারে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন। একজন সাহসী মা তার নিজের জীবন বিপন্ন করে তার নিজের মেয়েকে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে। যারা পাচার করেছে তারা উক্ত তরুণীকে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়েছিল। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, 10 বছর ধরে এই চক্রটি নারী পাচার করছে। সীমান্ত এলাকায় রয়েছে তাদের বড় নেটওয়ার্ক। প্রলোভনে যারা প্রলুব্ধ হতো তাদেরকে তারা সাতক্ষীরা হয়ে পার্শ্ববর্তী দেশে বিক্রি করে দিত। আমরা পার্শ্ববর্তী দেশের বেশ কয়েকজনের নাম পেয়েছি। র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ভুক্তভোগীদেরকে অবৈধভাবে নৌপথে ও স্থলপথে সীমান্ত পারাপার করানো হতো। তারা কয়েকটি ধাপে পাচারের কাজটি করে। প্রথমে নাগিন সোহাগ ও এই চক্রের অন্য সদস্যরা অল্প বয়সী তরুণীদের পার্শ্ববর্তী দেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখায়। পরবর্তী সময়ে কাল্লুর কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় সাতক্ষীরার বিল্লালের সেফ হাউসে। সেখানে রাখার পর তাদের পাচার করা হতো ভারতে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।
এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নারায়ণগঞ্জে নবনির্মিত উত্তরা ব্যাংকের নিজস্ব ভবন এবং ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা ও নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। ব্যাংকের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল ইঞ্জিনিয়ার MS কামাল, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ আশরাফুজ্জামান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বগুড়ার কাহালুতে আল ফারুক গ্রুপের উদ্যোগে পালিত হল বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে কাহালুর মুরল ইউনিয়নের দরগাহাট এলাকায় আল ফারুক গ্রুপের ফ্যাক্টরি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল ফারুক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল কবির চৌধুরী, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর M মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও CEO BM ইউসুফ আলী। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের অর্ধশত দুস্থ, পঙ্গু ও অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর উদ্যোগে পর্যায়ক্রমে ১,০০০ দুস্থ, পঙ্গু ও অসহায় মানুষকে হুইলচেয়ার দেওয়া হবে। লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের দেবহাটা অফিস প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ওমান কবির। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবসময় কাজ করতে চান তিনি। ৩৮ জন উপকারভোগীকে এই হুইল চেয়ার বিতরণের মাধ্যমে এই কাজটা শুরু উদ্বোধন করলাম। পর্যায়ক্রমে ১,০০০ জন ডিজেবল মানুষকে এই হুইল চেয়ার দেওয়া হবে লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের উদ্যোগে। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডা। বিকেলে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন NBR এর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। অনলাইনে অংশ নেন বিশেষ অতিথি FBCCI এর সিনিয়র সহসভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু। অনুষ্ঠানে বারভিডা প্রেসিডেন্ট আব্দুল হক, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। করোনার সুরক্ষা বলয়ের জন্য বাংলাদেশের বিপক্ষে T20 সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের T20 সিরিজ খেলতে আগামী 24 আগস্ট ঢাকা আসবে নিউজিল্যান্ড। ঢাকা এসে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকার পর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তাদের, কিন্তু সুরক্ষা বলয়ের বিবেচনায় কিউইরা প্রস্তুতি ম্যাচ খেলবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এছাড়া T20 ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি। মিরপুরে T20 সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। বাংলাদেশ নারী হকি দলকে শক্তিশালী করে গড়ে তুলতে আগামী 26 আগস্ট থেকে শুরু হচ্ছে মহিলা হকি সিরিজ ও ফিটনেস ট্রেনিং। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৪৫ জন নারী খেলোয়াড় ফেডারেশনের প্রয়াত 2 সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মমিন ও শামসুল বারী একাদশে ভাগ হয়ে 5 ম্যাচ সিরিজ খেলবেন। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান হকি ফেডারেশনের মহিলা উইংয়ের কর্মকর্তারা। সিরিজের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন জানান, সুযোগ পেলে নারীদের ফেডারেশন কাপ চালু করতে চান তিনি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার।
চীনের সিনোফার্মের টিকা দেশে উৎপাদন করবে ইনসেপ্টা, 3 মাসের মধ্যে প্রক্রিয়া শুরু। করোনায় দেশে আরও 174 জনের মৃত্যু, গণটিকা কর্মসূচিতে 6 দিনে 56 লাখ মানুষ ভ্যাকসিন পেল। বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরির কুশীলবদের মুখোশ দ্রুত জাতির সামনে উন্মোচন করা হবে বললেন প্রধানমন্ত্রী। এবং অবিলম্বে পাবজি, ফ্রি ফায়ার সহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের নির্দেশ। টিকটক লাইকি কেন বন্ধ হবে না, হাইকোর্টের রুল। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।